আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এক ক্লাসেই 35 মার্ক এই সিরিজের আজকে আমরা তৃতীয় পর্বের ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে আমরা পড়ব কল্পনা চাওলা প্যাসেজটি। এটি 2024 সালে কিন্তু বোর্ড পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পরীক্ষায় আসছে। তাই আমরা ভাবতেই পারছি যে যেহেতু কুমিল্লা বোর্ডের মতো একটা বোর্ডে প্রশ্ন আসছে, তাই এটা 25 ব্যাচেও যে কোনো বোর্ডে পরীক্ষায় আসতে পারে। আজকে আমরা একটি ক্লাসের মাধ্যমে খুবই প্রিসাইসলি, খুবই গোছানোভাবে এই প্যাসেজটার প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করব, প্রত্যেকটা শব্দ শিখব, এটার যত এমসিকিউ বোর্ডে এসেছে 24 সালে সেগুলো সলভ করব, কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, ফ্লোচার্ট সলভ করব এবং আমরা এটার যে সামারি আছে সেটাও লেখা আজকে ক্লাসে শিখব। আশা করছি আজকের ক্লাসটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত করো, তাহলে এই টপিকটা তুমি যদি আগে কোথাও নাও পড়ে থাকো, কখনো নাও পড়ে থাকো, একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে তোমরা এটা পুরোপুরি বুঝবা এবং এটা থেকে যদি পরীক্ষায় আসে তুমি নিশ্চিতভাবে ভালো মার্ক করতে পারবা। চলো তাহলে আমরা শুরু করছি আমাদের প্যাসেজটা অ্যানালাইসিস দিয়ে। আমরা আজকে তাহলে কি পড়ছি? কল্পনা চাওলা। আর তোমাদের পুরো জার্নি জুড়ে আছে তোমাদের মানিক ভাইয়া। কল্পনা চাওলা প্যাসেজটা আমাদের 25 ব্যাচের বইয়ের ইউনিট 1-এর লেসন 3-এর বি, অর্থাৎ এটার যে 1 নাম্বার প্যাসেজটা ছিল বা এতে, সেটা ছিল হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তোমরা যারা এই ক্লাসটা করো নাই ভ্যালেন্টিনা তেরেস্কোভার পূর্ণাঙ্গ ক্লাসটা, তোমরা আই বাটনে সেই ক্লাসটা করে আসতে পারো। ওকে, সেখানে পূর্ণাঙ্গ আমাদের অ্যানালাইসিস দেওয়া আছে। আমরা আজকে যে প্রশ্নটা পড়ছি সে হচ্ছে 24 সালে। দেখো ইতোমধ্যে এটা কিন্তু বোর্ডে আসছে। ওকে, আমরা তাহলে এই ছবিটা দেখো, এই ছবিটার দিকে আমরা তাকালে দেখতে পাই যে ইনি হচ্ছেন সেই সম্মানিত ব্যক্তি কল্পনা চাওলা। এবং এই যে রকেটের ছবিটা দেওয়া আছে বা একটা স্পেস শাটল বা মহাকাশযান, এই ছবিটা দিয়ে আসলে আর কিছু বোঝানোর প্রয়োজন হয় না। তিনি হচ্ছেন এই কল্পনা চাওলা, যিনি হচ্ছেন এই ভারতীয় উপমহাদেশ থেকে এবং প্রথম ভারতীয় হিসেবে কখনো যে কোনো ব্যক্তি যে মহাকাশে গিয়েছে, নাসায় কাজ করেছে, তাদের মধ্যে তিনি কিন্তু অন্যতম সেরা একজন, প্রথম একজন। ওকে, চলো আমরা প্যাসেজটাকে একটু দেখি। হ্যাঁ, ওকে, খুব মনোযোগ দিয়ে বুঝবা। আমি বারবার বলি, খুব মনোযোগ দিয়ে প্যাসেজ বুঝবা। প্যাসেজের মধ্যে তুমি যত এফোর্ট দিবা, এটা কোনো দিনই তোমার লস হবে না, কোনো দিন না। প্যাসেজকে যদি তুমি হালকা করে দেখো, প্যাসেজ যদি গুরুত্ব দিয়ে না পড়ো, তবেই বরং তোমার জন্য জিনিসটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সো প্যাসেজের মধ্যে যতটা পসিবল তুমি মনোযোগ দিবা, তুমি যত বেশি ভোকাবুলারি বুঝবা, তুমি যত বেশি অ্যানালাইসিস করবা, এমসিকিউ, কোয়েশ্চেন, ফ্লোচার্ট, সামারি সবগুলো তোমার জন্য ইজি মনে হবে। সো তোমরা প্যাসেজটাতে খুব বেশি ফোকাস করবা, ঠিক আছে? ওকে, কল্পনা চাওলা ওয়াজ বোর্ন ইন কর্নাল। হ্যাঁ, এখানে কল্পনা চাওলা আমরা সংক্ষেপে এটাকে চাওলাও বলতে পারি তার নাম। চাওলা ওয়াজ বোর্ন ইন কর্নাল, ইন্ডিয়া। সহজ সেন্টেন্স, কল্পনা চাওলা ভারতের কর্নাল নামক শহরে জন্মগ্রহণ করেছিলেন। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং। তিনি তার প্রাথমিক শিক্ষা, দেখো এখানে আর্লিয়ার স্কুলিং শব্দটার বাংলা আমরা কি পাচ্ছি? এটার অর্থ হচ্ছে প্রাথমিক শিক্ষা, ঠিক আছে? প্রাথমিক শিক্ষা অর্থাৎ স্কুল জীবনের শিক্ষা, হাই স্কুল পর্যন্ত বলতে পারি। হ্যাঁ, প্রাথমিক শিক্ষা। এই স্কুলিংটা কিন্তু এখানে একটা নাউন, অর্থ কি? শিক্ষা। এটা কিন্তু স্কুল বলতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না, শিক্ষা। তাহলে কি? প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, ঠিক আছে? তাহলে বলেছে যে তিনি তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন। দেখো এটা পাস্ট ইনডেফিনিটের সেন্টেন্স, V2 তে আছে। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং অ্যাট আ লোকাল স্কুল। তিনি তার এলাকার স্থানীয় যে স্কুল আছে সেই জায়গা থেকে তার যে প্রাথমিক শিক্ষাটা সেটা তিনি সম্পন্ন করছেন। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বোর্ন ওমেন। লাইনটা খুব ইম্পর্টেন্ট। তিনি হলেন প্রথম ভারতীয় জন্মগ্রহণ করা, ভারতে জন্মগ্রহণ করা নারী। দ্য ফার্স্ট ইন্ডিয়ান বোর্ন ওমেন, ভারতে জন্মগ্রহণ করা তিনি প্রথম ব্যক্তি। এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে ফার্স্ট, এটাকে আমরা বলি হচ্ছে অর্ডিনাল নাম্বার। কি বলি বলতো? অর্ডিনাল, অর্ডিনাল নাম্বার, ঠিক আছে? অর্ডিনাল নাম্বার কিরকম? ধরো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলা অর্ডিনাল নাম্বারের আগে সবসময় খেয়াল রাখবা যে আমাদের আর্টিকেল দা বসবে, ঠিক আছে? অর্ডিনাল নাম্বারের আগে কি বসবে? দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য 21st। যে কোনো অর্ডিনাল হলে কি হবে? এখানে তুমি আর্টিকেল দা বসাবা। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বোর্ন ওমেন। তিনি হচ্ছেন প্রথম ভারতে জন্মগ্রহণ করা নারী। অ্যান্ড দ্য সেকেন্ড পারসন, এবং দ্বিতীয় ব্যক্তি। ভারতে জন্মগ্রহণ করা প্রথম নারী, তার মানে নারীদের মধ্যে প্রথম ব্যক্তি, কিন্তু দ্বিতীয় কোন দিক দিয়ে? অ্যান্ড দ্য সেকেন্ড
পারসন ইন স্পেস এবং মহাকাশে যাওয়া মাত্র দ্বিতীয় ব্যক্তি ফ্রম দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশ থেকে। তাহলে বলেছে যে দেখো এই যে এই উপমহাদেশ, সাবকন্টিনেন্ট মানে কি উপমহাদেশ, মহাদেশের ছোট অংশ উপমহাদেশ। ধরো আমাদের কিন্তু বলা হয় যে ভারতীয় উপমহাদেশ, তাই না? তাহলে মহাদেশের একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট পার্টকে বলা হয় কি উপমহাদেশ, তার মানে পুরো মহাদেশটার একটা অংশ। তাহলে কি বলছে দেখো তো, শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বোর্ন ওমেন, তিনি হচ্ছেন ভারতে জন্মগ্রহণ করা প্রথম কোনো একজন নারী। আবার দ্য সেকেন্ড পার্সন ইন স্পেস ফ্রম দিস সাবকন্টিনেন্ট, এবং এই উপমহাদেশ ভারতীয় উপমহাদেশ বলা হয়, অর্থাৎ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এই অঞ্চলগুলো। তাহলে এই উপমহাদেশ থেকে মহাকাশে যাওয়া দ্বিতীয় ব্যক্তি। তার আমরা জানতে পারলাম যে এই কল্পনা চাওলার আগেও এই ভারতীয় উপমহাদেশ থেকে মহাকাশে একজন মানুষ গিয়েছিলেন, আমরা যদি সেই মানুষটার নাম জানি না, প্যাসেজে কোথাও দেওয়া নাই। আসো, আফটার গ্র্যাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে, তিনি গ্র্যাজুয়েশন করেছেন। খেয়াল রাখবা, আমরা বলেছিলাম দেখো টু এর পরে কি বসে ভার্বের বেস ফর্ম, টু প্রিপোজিশনের পরে কি বসে ভার্বের বেস ফর্ম, কিন্তু টু ছাড়া অন্য যে সকল প্রিপোজিশন আছে তাদের সাথে কি বসে ভার্বের সাথে আইএনজি। টু ছাড়া ধরো ইন, অন, আফটার, বিটুইন বা যে কোনো প্রিপোজিশন হোক, টু ছাড়া তাদের পরে কি হবে ভার্বের জিরান্ড ফর্ম বসবে। তাহলে টু ছাড়া বাকিদের ক্ষেত্রে তাহলে বাকি প্রিপোজিশনের পর কি বসবে বলতো, বাকি প্রিপোজিশনের পর কি বসবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মানে জিরান্ড ফর্ম। তাহলে সহজে মনে রাখো, যদি তোমার টু হয় তাহলে হবে হচ্ছে ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম, আর টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন হলে সেখানে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত করবা, ঠিক আছে? ওকে, তাহলে বলেছে আফটার গ্র্যাজুয়েটিং, তাহলে স্নাতক সম্পন্ন করে, গ্র্যাজুয়েট কিন্তু এখানে একটা ভার্বের ফর্ম থেকে আসছে, ঠিক আছে? আফটার গ্র্যাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই শব্দটা বোঝো, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই শব্দটা বাংলা হচ্ছে বিমান প্রকৌশল। কি বলতো, বিমান প্রকৌশল, বিমান চালানোর যত ধরনের ইঞ্জিনিয়ারিং আছে, তাহলে বিমান প্রকৌশল, বিমান প্রকৌশল, প্রকৌশল, ঠিক আছে, বিমান প্রকৌশল। তাহলে বলেছে আফটার গ্র্যাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাহলে বিমান প্রকৌশলের উপর স্নাতক শেষ করে ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, তাহলে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিমান প্রকৌশলের উপর স্নাতক শেষ করে চাওলা মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস ইন 1982, চাওলা 1982 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মুভ করেন বা সেখানে চলে যান। তার মানে তিনি গ্র্যাজুয়েশন পর্যন্ত করেছেন পাঞ্জাবে, এবং পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর অনার্স শেষ করে বা বিএসসি শেষ করে কোথায় চলে যান, মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন তার উচ্চতর পড়াশোনার জন্য। সে অবটেইন, দেখো অবটেইন শব্দটার অর্থ হচ্ছে অর্জন করা, অর্জন করা। এটা কিন্তু ভার্বে আছে, অবশ্যই ভার্বে আছে, এটা ভার্বের টু ফর্মে। আর এটার সিনোনিম পাবা কি অ্যাচিভড, ওকে, অ্যাচিভ আমরা বেস ফর্মে লিখলাম, অ্যাচিভ অথবা গেইন মানে অর্জন করা, কিছু একটা অর্জন করা। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, গেইন অর্জন করা, অবটেইন শব্দ অর্থ কি অর্জন করা। শি অবটেইন হার মাস্টার্স ডিগ্রি, তিনি তার মাস্টার্স বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। তাহলে বিমান প্রকৌশলে তার হচ্ছে গ্র্যাজুয়েশন, আর মাস্টার্স কোথায়, অ্যারোস্পেস মহাকাশ প্রকৌশলে। তাহলে আগে শিখেছেন বিমান প্রকৌশল, তারপর শিখছেন কি মহাকাশ প্রকৌশল। তাহলে অ্যারোস্পেস শব্দটা মনে রাখো কি, এটা অর্থ হচ্ছে মহাকাশ প্রকৌশল, মহাকাশ প্রকৌশল, মহাকাশ প্রকৌশল, ঠিক আছে, মহাকাশ প্রকৌশল। তিনি মহাকাশ প্রকৌশলের উপর মাস্টার্স করেছেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস। তাহলে আমেরিকার খুবই সুনামধন্য একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস। তাহলে বলেছি কি দেখো যে she obtained her master's degree in aerospace engineering from the University of Texas. তিনি টেক্সাস ইউনিভার্সিটি থেকে মহাকাশ প্রকৌশল বিদ্যার উপরে তিনি তার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। Later she did her PhD. Later এখানে একটা adverb of time, ওকে, এটা হচ্ছে adverb of time। পরবর্তীতে she did her PhD in aerospace engineering, তাহলে একই বিষয়ের উপর তিনি পিএইচডি করেছেন, মানে হচ্ছে ডক্টরেট করেছেন ফ্রম ইউনিভার্সিটি অফ কলোরাডো, আরেকটা আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে তিনি পিএইচডি অর্জন করেছেন কিসের উপর,
এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। তাহলে এই পর্যন্ত আমরা চাওলার জন্ম, তার আর্লি স্কুলিং, তার অনার্স, মাস্টার্স এই পর্যন্ত আমরা পড়াশোনা দেখলাম, এবং তিনি এখনো পর্যন্ত আমেরিকায় মুভ করে চলে গিয়েছেন। তারপর আসি ডিটারমাইন্ড অর্থ কি? অর্থ অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ থাকা। ডিটারমাইন্ড অর্থ কি? প্রতিজ্ঞ থাকা, দৃঢ় প্রতিজ্ঞ। ডিটারমাইন্ড টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট শব্দ অর্থ কি? আমরা কি বলি? মহাকাশচারী। অ্যাস্ট্রোনট কি? নভোচারী অথবা মহাকাশচারী। স্পেলিংটা আমাদের ঢাকা ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাস্ট্রোনট। তাহলে এই স্পেলিংটা সবাই মনে রাখবা, তোমরা প্রত্যেকে একটু নোট করে নাও। হ্যাঁ, মহাকাশচারী বা নভোচারী বলতে পারো। তাহলে বলেছে ডিটারমাইন্ড টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট ইভেন ইন দ্য ফেস অফ দ্য স্পেস। ফেস মানে কি বলতো? কোনো কিছুর সম্মুখে, কোনো কিছুর মুখোমুখি থাকা। হ্যাঁ, ইন দ্য ফেস মানে হচ্ছে কোনো কিছুর সম্মুখীন হওয়া, কোনো কিছুর সম্মুখীন হওয়া। ইন দ্য ফেস অফ মানে হচ্ছে কোনো কিছুর সম্মুখীন হওয়া, কোনো কিছুর সম্মুখীন হওয়া। ঠিক আছে? তাহলে বলেছে যে ইন দ্য ফেস অফ দ্য স্পেস শাটল। এই ওয়ার্ডটা আমরা গত প্যাসেজে পড়েছিলাম ভ্যালেন্টিনা তেরেস্কোভায়। স্পেস শাটল মানে কি? অর্থ হচ্ছে মহাকাশযান বা নভোযান। নভোযান বা মহাকাশযান। মহাকাশযান মানে কি? যেটা দিয়ে মহাকাশে যায় তারা মহাকাশযান। তাহলে বলেছে মহাকাশযান চ্যালেঞ্জার। তাহলে ওই মহাকাশযানটার নাম কি ছিল? চ্যালেঞ্জার। তাহলে বলেছে ডিজাস্টার মানে কি? ধ্বংস। ডিজাস্টার কি? ধ্বংস। তাহলে বলেছে যে অন 28 জানুয়ারি 1986, ওকে, দ্যাট লেড টু দ্য, আমরা এইটুকু পড়ি, এইটুকু পড়ার পরে আমরা বাকিটা আসছি, আমরা এইটুকু সলভ করি। দেখো, বলেছে যে 1986 সালের 18ই জানুয়ারি মহাকাশযান চ্যালেঞ্জারের, তাহলে চ্যালেঞ্জার জিনিসটা কি? এটা একটা মহাকাশযানের নাম। ধরো আমরা দেখি যে ভস্টক 5, ভস্টক 6, ঠিক এরকম আমেরিকার একটা মহাকাশযান হচ্ছে, সেটার নাম কি? চ্যালেঞ্জার। তাহলে 1986 সালের 28শে জানুয়ারি চ্যালেঞ্জার নামক মহাকাশযানের ধ্বংসের সম্মুখীন হয়েও, ধ্বংসটাকে নিজের চোখে দেখেও তিনি কি ছিলেন? তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন একজন মহাকাশচারী হওয়ার। তাহলে খেয়াল করো, তার মহাকাশচারী হওয়ার তীব্র প্রতিজ্ঞা। কিন্তু একটা মানুষ যদি দেখে যে আমার চোখের সামনে মাত্র 86 সালে জাস্ট সে নাসায় জয়েন করার জাস্ট 2 বছর আগে, নাসায় জয়েন করেছে 86 সালে, একটা নাসা থেকে লঞ্চ করা মহাকাশযান চ্যালেঞ্জার সেটা ধ্বংস হয়ে গেছে, এবং সেখানে কি করছে? দ্যাট লেড টু দ্য ডেথস অফ ইটস 7 ক্রু মেম্বার্স। এবং সেই মহাকাশযান চ্যালেঞ্জারের ধ্বংসের কারণে তার 7জন যে পাইলট বা ক্রু মেম্বার আছে তার প্রত্যেকে মারা গিয়েছে। তাহলে এইরকম সিচুয়েশনের থাকা সত্ত্বেও তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন মহাকাশচারী হওয়ার। তাই চাওলা জয়েন্ট নাসা ইন 1988। চাওলা মাত্র 1988 সালে, মাত্র 2 বছর পরে নাসায় যোগদান করলেন। তাহলে কথাটা যদি না বুঝো আরেকবার ভাইয়া বলছি, তোমরা একটু মেলানোর চেষ্টা করো। হ্যাঁ, কি বলেছে? Determined to become an astronaut even in the face of the Space Shuttle Challenger disaster on 28 January 1986. 1886 সালের 28 জানুয়ারি মহাকাশযান চ্যালেঞ্জারের ধ্বংসের কারণে, যেখানে তার 7জন পাইলট মারা গিয়েছে, সেটার সম্মুখীন হওয়া সত্ত্বেও, সেই ধ্বংসের সম্মুখীন হওয়া সত্ত্বেও অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ থাকায় চাওলা মাত্র 88 সালেই নাসায় জয়েন করেছিল। তার মানে এই যে ধ্বংস, এই যে 7জন ক্রু মেম্বারের মৃত্যু, কোনো কিছুই চাওলার দৃঢ় প্রতিজ্ঞাকে ঠুনকো করতে পারেনি, ভাঙতে পারেনি। শি বিগেন ওয়ার্কিং অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট। তাহলে তিনি নাসায় কি হিসেবে চাকরি শুরু করেছেন? একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ওয়ার শি ডিড কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স রিসার্চ। তিনি ওই নাসায় ভাইস প্রেসিডেন্ট থাকাকালে একটা রিসার্চ করেছেন। তার ওই রিসার্চের টপিকের নাম কি ছিল? কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স। আমরা কোনো সাবজেক্টের নামকে বাংলায় রূপান্তর করার কোনো প্রয়োজন নেই। অন ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। তাহলে ভার্টিক্যাল মানে কি বলতো? উলম্ব, একদম খাড়া সোজা। রকেট উঠে কিন্তু উলম্ব, হ্যাঁ, আর যেই বিমান উঠে কিন্তু হরাইজন্টাল। বিমান কিভাবে ওঠে? হরাইজন্টাল, এভাবে যায়, হ্যাঁ, এভাবে। আর
রকেট উঠে কিভাবে? ভার্টিক্যাল, একদম খাড়া সোজা উঠে, এটাকে কি বলা হয়? ভার্টিক্যাল। আর এইভাবে যে যায় এটাকে কি বলা হয়? হরাইজন্টাল। ঠিক আছে, তাহলে উলম্ব, এটাকে আমরা ইংলিশে বলেছি উলম্ব। ঠিক আছে, উলম্ব। উলম্ব টেক অফ, এই ফ্রেজটা মনে রাখো। টেক অফ অর্থ হচ্ছে উড্ডয়ন, ওঠা, বিমান বা মহাকাশযান আকাশে ওঠা। তাহলে উড্ডয়ন, এবং ল্যান্ডিং অর্থ কি? অবতরণ, অবতরণ। তাহলে বলেছে যে সেখানে নাসায় থাকাকালীন তিনি উলম্ব উড্ডয়ন এবং কিভাবে নামতে হয়, অর্থাৎ কিভাবে মহাকাশযান উঠতে হয় লম্বা এবং কিভাবে নামতে হয় এটার উপরে তিনি একটা রিসার্চ করেছেন। তার রিসার্চের টপিকটার নাম ছিল হচ্ছে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, অথবা আমরা সংক্ষেপে বলি সিএফডি। ওকে, তাহলে ওনার নাসা পর্যন্ত যাওয়া, নাসায় তার রিসার্চ করা পর্যন্ত আমরা এইটুকু আশা করছি বুঝেছি। ওকে, আমরা তার পরে পেজে যাই। তারপরে কি হয়েছে দেখো, in 1991, 1991 সালে she got US citizenship, তিনি আমেরিকার নাগরিকত্ব পান, and started her career, ক্যারিয়ার বানানটা সবাই নোট রাখো, এবং তিনি তার চাকরি জীবন শুরু করেন কি হিসেবে? অ্যাজ আ নাসা অ্যাস্ট্রোনট। এরপরে তিনি 91 সালের পর থেকে তিনি নাসার নভোচারী হিসেবে তার কেরিয়ার শুরু করেন ইন 1995। তাহলে নাসার অ্যাস্ট্রোনট কবে থেকে হন? 1995 সাল। তাহলে 91 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন এবং 1995 সাল থেকে তিনি নাসার একজন মহাকাশচারী, নভোচারী হিসেবে অফিসিয়ালি তার কেরিয়ার শুরু করে দিয়েছেন। শি ওয়াজ সিলেক্টেড, দেখো সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে আছে। শি ওয়াজ সিলেক্টেড, এটা কোন টেন্সে আছে বলো তো? এটা পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ। কিসে আছে? প্যাসিভের কোথায়? পাস্ট ইনডেফিনিট। ওকে, প্যাসিভের পাস্ট ইনডেফিনিট এটা আছে। শি ওয়াজ সিলেক্টেড ফর হার ফার্স্ট ফ্লাইট ইন 1996। তাহলে তিনি নাসার যখন অ্যাস্ট্রোনট হয়ে গেলেন 95-তে, তার ঠিক 1 বছর পরেই, আমরা বলেছিলাম সালের আগে কি বলে? সালের আগে বসে হচ্ছে আমাদের প্রিপোজিশন ইন। তিনি 1996 সালে প্রথম ফ্লাইটের জন্য তিনি নির্বাচিত হন, অর্থাৎ তিনি এখন কি করবেন? তিনি মহাকাশে যাবেন পৃথিবী ছেড়ে। She spoke the following line. Spoke কি বলেছিলেন? The following হচ্ছে নিচের, following কি? নিচের, নিচের words while traveling in the weightlessness of space. মহাকাশের ভরশূন্যতায় ভ্রমণ করার সময় তিনি নিচের কথাগুলো বলছেন। দেখো আমরা একটু টার্ম মনে রাখবো। এই যে while, এখানে কি একটা কনজাংশন, রাইট? কনজাংশন। হোয়াইল এটা কনজাংশন যদি হয়, তাহলে হোয়াইলের পরে যে আমাদের ভার্বের প্যাটার্নটা কি হবে? ভার্বের আইএনজি। হোয়াইলের পরপর যদি সরাসরি ভার্ব আসে, আইএনজি হবে। দেখো হোয়াইলের পর যদি আমরা সাবজেক্ট ইউজ করি, তাহলে দুইটা প্যাটার্ন হয় আমাদের। হোয়াইলের পর যদি তুমি সাবজেক্ট ইউজ করো, তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার হবে, তারপর হবে কি? ভার্বের আইএনজি। সবাই একটু নোট করো তো কি বললাম। যদি আমরা হোয়াইলের পরে সাবজেক্টটা দেই, হোয়াইলের পরে সাবজেক্ট দেওয়ার মানে হচ্ছে তারপরে তোমাকে ওয়াজ ওয়্যার দিয়ে ভার্বের আইএনজি করতে হবে। বাট হোয়াইলের পরে তুমি যদি কোনো সাবজেক্ট ঢুকাও না ঢুকাও বা সাবজেক্ট না থাকে, তাহলে সরাসরি ভার্বের আইএনজি বা জিরান ফর্ম করবা। তাহলে হোয়াইলের সাথে সরাসরি যদি ভার্ব আসে, তাহলে কি হবে বলো তো? হোয়াইলের পর সরাসরি ভার্ব আসলে ভার্বের আইএনজি। এই টার্মটা মনে রাখবা, এটা একাডেমিক অ্যাডমিশন সব জায়গায় আসে, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে এটা কিন্তু আছে। তাহলে তিনি নিচের লাইনগুলো বলছে কোথায়? মহাকাশের ভর শূন্যতায় থাকাকালীন তিনি নিচের কথাগুলো বলছেন। কি বলছে দেখো তো? তিনি বলছেন যে ইউ আর জাস্ট ইয়োর ইন্টেলিজেন্স। কত গুরুত্বপূর্ণ লাইন! ইউ আর জাস্ট ইয়োর ইন্টেলিজেন্স, তোমার মেধা তাই যা তুমি, অর্থাৎ তুমি তাই যা তোমার মেধা। অর্থাৎ তিনি একটা মানুষের মেধাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, যে ব্রিলিয়ান্স অর ইন্টেলিজেন্স ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পার্ট অফ এ হিউম্যান বিইং। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি? আমাদের ইন্টেলিজেন্স। সো শি পুট এমফাসিস অন আওয়ার ইন্টেলিজেন্স। সো আমাদেরকে আসলে ইন্টেলিজেন্ট হওয়ার জন্য, মেধাবী হওয়ার জন্য, মেধাকে কাজে লাগানোর জন্য গুরুত্ব তিনি প্রকাশ করছেন। তারপর আসো, শি হ্যাড ট্রাভেলড 10.67 মিলিয়ন মাইলস। তিনি 10.67 মিলিয়ন মাইল ভ্রমণ করেছেন মহাকাশে। অ্যাজ মেনি অ্যাজ 252 টাইমস অ্যারাউন্ড দ্য আর্থ, যা পৃথিবীর চারপাশে 252 বার ভ্রমণ করার সমান।
তার মানে দেখো সারা পৃথিবীকে 252 বার ভ্রমণ করার যেই দূরত্ব সেটা তিনি মহাকাশে অতিক্রম করেছেন এক ফ্লাইটে মাত্র। ভাবা যায় কত বিশাল, 10.67 মাইল। তারপর আসি হার ফার্স্ট স্পেস মিশন, তার প্রথম মহাকাশ মিশনটা বা মহাকাশ জার্নিটা, সেটার নাম ছিল কি? মিশন STS-87। মহাকাশ তার প্রথম মিশনের নাম ছিল কি? STS-87। ওকে, আমরা এবার লাইনে আসি। হার ফার্স্ট স্পেস মিশন বিগেন, পাস্ট টেন্সে আছে, V2 তে আছে, অন, দেখো আমরা জানি কি তারিখের পূর্বে কি বসে বলতো? তারিখের পূর্বে অলওয়েজ কি বসে? আমাদের অন বসে। আর সালের পূর্বে যদি তুমি সালে ইন দিতে চাও দিবা, না দিলেও এই ক্ষেত্রে সমস্যা নাই, কারণ যেহেতু আগে একটা তারিখ দেওয়া আছে। তাহলে বলেছে যে on 19 November 1997 with 6 other astronauts, okay, on the space shuttle Columbia। তাহলে খেয়াল করো মহাকাশযানে প্রথম তিনি যে মিশনটায় যাচ্ছেন, পূর্ণাঙ্গ একটা মিশন, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত, এই প্রজেক্টটার নাম ছিল STS-87। খুব মনোযোগ দিয়ে বোঝো, মহাকাশযানে তিনি যে প্রথমবার করে যাবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আবার ফিরে আসা পর্যন্ত, পুরো প্রজেক্টটার নাম ছিল মিশন STS-87। ওকে, কিন্তু তিনি যে মহাকাশযানটা দিয়ে গেছেন মহাকাশে প্রথমবার, তার নাম ছিল কি? স্পেস শাটল কলাম্বিয়া। নামটা মনে রাখলে, এইটুকু মনে রাখলে হবে, মহাকাশযান কলাম্বিয়া। মহাকাশযান কলাম্বিয়া ছিল এটার নাম, এটা প্রথম মহাকাশযান। তো স্পেস শাটল আমরা জানি অর্থ কি? মহাকাশযান বা নভোযান। ওকে, খেয়াল করো হার ফার্স্ট মিশন, এই হারকে আমরা কি বলি? হারকে আমরা বলছি পজিটিভ। কি বলি? পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ওকে, her first space mission began on 19 November 1997। তার প্রথম মহাকাশ অভিযানটা শুরু হয় 1997 সালের 19 নভেম্বর উইথ 6 আদার অ্যাস্ট্রোনটস, সাথে আরও 6 জন মহাকাশচারী নিয়ে। তাহলে প্রথম ভ্রমণে চাওলা সহ আরও ছিল সাথে 6 জন, মোট 7 জন তারা গিয়েছেন। অন দ্য স্পেস শাটল কলাম্বিয়া, সেটার নাম ছিল কি? স্পেস শাটল বা মহাকাশযান কলাম্বিয়াতে। অন হার ফার্স্ট মিশন, তার প্রথম এই মিশনে বা জার্নিতে, দ্যাট লাস্টেড ফর 15 ডেজ, যেই মিশনটা, যেই মহাকাশযান ভ্রমণটা লাস্ট করেছিল বা স্থায়িত্বকাল ছিল, এখানে লাস্ট কিন্তু V2 তে আছে, হ্যাঁ, এটা কিন্তু লাস্ট কিন্তু কোনো অ্যাডজেক্টিভ না, অর্থ কি? স্থায়ী হওয়া, যেটা স্থায়ী হয়েছিল, স্থায়ী হওয়া, যেটা স্থায়ী হয়েছিল 15 days 16 hours 34 minutes and 4 seconds, যেটার মোট স্থায়িত্বকাল ছিল 15 দিন 16 ঘন্টা 34 মিনিট এবং 4 সেকেন্ড। তাহলে বলেছে যে তার প্রথম মহাকাশযান যেটার স্থায়িত্বকাল ছিল 15 দিন 16 ঘন্টা 34 মিনিট এবং 4 সেকেন্ড, সেই প্রথম মহাকাশযানে বা মহাকাশ ভ্রমণে she traveled 6.5 মিলিয়ন মাইলস। তাহলে দেখো তিনি দুইটা মিলে কত গেছেন? 10.67, 10.67। তাহলে প্রথমটাই গিয়েছে কত? 6.5। তাহলে দুইটা মিলে কিন্তু 10.65, তার এন্টায়ার লাইফের। তাহলে দুইটা মিলে প্রথমটা কত? প্রথম হচ্ছে 6.5 মিলিয়ন মাইলস। শি ওয়াজ রেসপন্সিবল, এই জায়গা থেকে আমরা একটু বেশি গুরুত্ব দেব, হ্যাঁ, প্যাসেজের এই জায়গা থেকে একটু কঠিন লাইন শুরু হবে, কঠিন ভোকাবুলারি শুরু হবে, সবাই মনোযোগ দাও, হ্যাঁ, এইটুকুতে আমরা একটু বেশি মনোযোগ দিব যেন আমরা শব্দার্থগুলো সাথে সাথে নোট করে ফেলতে পারি, ঠিক আছে? ওকে, দেখো শি ওয়াজ রেসপন্সিবল ফর, আমরা বারবারই বলি আমরা প্যাসেজ পড়ার সময় আমরা এমনভাবে পড়বো যেন আমাদের স্পেলিং প্রিপোজিশন ক্লাসে পড়া হয়ে যায়। সো এই রেসপন্সিবল অর্থ কি বলতো? দায়িত্বশীল। তাহলে রেসপন্সিবল ফর, মনে রাখবা, রেসপন্সিবল ফর সামথিং, কোনো কিছুর জন্য দায়িত্ব থাকা। শি ওয়াজ রেসপন্সিবল ফর ডিপ্লয়িং, আমরা বলেছিলাম কি টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসে তাহলে সেটা কি হয়? জিরান্ড ফর্ম হয়। ওকে, এটা কিন্তু জিরান্ডে আছে, এটা জিরান্ডে আছে। ওকে, জিরান্ড বা জেরান্ড যাই বলো। তাহলে ডিপ্লয় অর্থ কি বলতো? ডিপ্লয় শব্দ অর্থ হচ্ছে কোনো জিনিসকে কি করা, নিযুক্ত করা, নিয়োগ করা, ঠিক আছে, এরকম। শি ওয়াজ রেসপন্সিবল ফর ডিপ্লয়িং দ্য স্পার্টান স্যাটেলাইট। তাহলে স্পার্টান স্যাটেলাইট নামে মহাকাশে আরেকটা স্যাটেলাইট আগে থেকে ছিল ওনারা যাওয়ার আগে। তাহলে মহাকাশযান যে স্পার্টান স্যাটেলাইটটা মহাকাশে আছে, স্যাটেলাইট ওইটা, ওই স্যাটেলাইটে ডিপ্লয় করা, এটাকে কি অর্থ হচ্ছে ঠিক করা আর কি, নিযুক্ত করা, মেরামত করা, ঠিক করার কাজ ছিল। উইচ হাউ এভার ম্যালফাংশনড, ম্যালফাংশন একটা ভার্ব ফর্মে আছে, এটা V2 তে আছে। ম্যালফাংশন হচ্ছে ত্রুটি হওয়া, ত্রুটি হওয়া, ত্রুটি হওয়া, ঠিক আছে।
তাহলে যেই মহাকাশযানটা যে কোনোভাবেই হোক ত্রুটিপূর্ণ হয়ে গিয়েছিল, তাহলে এই যে শি ওয়াজ রেসপন্সিবল ফর ডিপ্লয়িং, ডিপ্লয় অর্থ কি? অর্থ হচ্ছে ঠিক করা, তাই তো, ঠিক করা, মেরামত করা। তাহলে মহাকাশযান যে স্পার্টান স্যাটেলাইট, যেটা যে কোনোভাবেই ত্রুটিপূর্ণ হয়েছিল, যেটা কোনো একটা কারণে ত্রুটিপূর্ণ হয়েছিল, সেটাকে ঠিক করার দায়িত্বে ছিল এই কল্পনা চাওলা। নেসেসিটেটিং, এটাও কিন্তু ভার্বে আছে, দেখো এটা কিসে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তারপর হচ্ছে যেটার দরকার হয়েছিল, যেই ত্রুটিপূর্ণ স্যাটেলাইটটা ঠিক করতে প্রয়োজন হয়েছিল আ স্পেস ওয়াক। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মহাকাশে হাঁটা, মহাকাশে হাঁটা। এখন যে ভাইয়া মহাকাশে আমরা হাঁটি কিভাবে, তোমরা দেখবা, তোমরা ইন্টারস্টেলার যারা দেখেছো, হ্যাঁ তোমরা দেখবা যে মহাকাশের মধ্যে এই যে স্যাটেলাইট অথবা মহাকাশযানের মধ্যে তারা কিন্তু ওই যে বিভিন্ন সময় তাদের নষ্ট হয়ে গেলে হাঁটতে হয়েছে ঠিক করার জন্য, যুদ্ধ করা হয়েছে মহাকাশযানে। তার মানে এই যে আমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভার কথা পড়েছি, তিনি কিন্তু কখনোই মহাকাশযানের বাহিরে গিয়ে কিছু করেন নাই, তিনি ওই যে শূন্যর মধ্যে কিন্তু বের হন নাই, নামেন নাই। কিন্তু এইখানে এই কল্পনা চাওলার ক্ষেত্রে স্পার্টান স্যাটেলাইটে ঠিক করার ক্ষেত্রে স্পেস ওয়াক দরকার হয়েছে। এই স্পেসটা কে করছেন? চাওলা কিন্তু বের হন নাই, হয়েছেন তার দুইজন ফেলো অ্যাস্ট্রোনট, তার দুইজন সাথের সহকারী যেই মহাকাশচারীরা তারা বের হয়েছে, তাদের নাম কি? উইনস্টন স্কট অ্যান্ড টাকো ডোই। টাকো ডোই এই দুইজন মহাকাশচারী, তারা হচ্ছে স্পেস ওয়াক, স্পেসের মধ্যে হেঁটে হেঁটে ওই মহাকাশযানটার বা স্যাটেলাইটটা সবকিছু তারা মেরামত করেছে। বোঝা গেল? এটুকু বুঝছো যে তার দায়িত্ব ছিল কি? চাওলা তো মেইন না, না তিনি হচ্ছেন ক্যাপ্টেন। চাওলার দায়িত্ব ছিল স্পার্টান স্যাটেলাইট যেটা হচ্ছে ম্যাল ফাংশন করেছে, যেটা ত্রুটিপূর্ণ হয়েছে, ঝামেলা হয়েছে, নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করার কাজ ছিল। এবং সেটা ঠিক করতে গিয়ে প্রয়োজন পড়েছিল মহাকাশে হাঁটার প্রয়োজন হয়েছিল, অর্থাৎ স্পেস ওয়াক। এখন সেইটা কে করেছে? উইনস্টন স্কট অ্যান্ড ট্যাকো ডোই, টু অফ হার ফেলো অ্যাস্ট্রোনটস, তার দুইজন সহকারী নভোচারী, টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট, ওই মহাকাশ বা স্যাটেলাইটটাকে পুনরুদ্ধার করতে। তাহলে ওই স্যাটেলাইটটা পুনরুদ্ধার করা, এখানে এই ভার্বটা মনে রাখো, রিট্রাইভ অর্থ কি? পুনরুদ্ধার করা, পুনরুদ্ধার করা। তাহলে এই লাইনটা আমরা আরেকবার বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করো কি বলছে। She was responsible for deploying the Spartan satellite which however malfunctioned. তাহলে কল্পনা চাওলার দায়িত্ব ছিল যে ত্রুটিপূর্ণ হওয়া স্পার্টান নামক স্যাটেলাইটটাকে ঠিক করা বা মেরামত করা। Necessitating a spacewalk by Winston Scott and Taco Doi, two of her fellow astronauts to retrieve the satellite. যেই স্যাটেলাইটটাকে পুনরুদ্ধার করতে বা পুনরায় মেরামত করে নিয়ে আসতে দুইজন মহাকাশচারী, তার দুইজন সহকারী মহাকাশচারী উইনস্টন স্কট এবং ট্যাকো ডোয়ের স্পেস ওয়াক করার প্রয়োজন হয়েছিল। তাহলে আমরা একটা নতুন জিনিস পেলাম যে এখানে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এখানে চাওলার টিমটার ইম্পর্টেন্স কোথায়? সেখানে হচ্ছে তারা কি করেছে, তারা মহাকাশে গিয়ে নভোচারের বাহিরে গিয়ে একটা প্রবলেম সলভ করতে হয়েছিল। ঠিক আছে, ওকে, এইবার আসো। এখন জানবো যে এই যে চাওলার সাথে তার মর্মান্তিক কি ঘটেছিল, চাওলা আসলে কিভাবে মৃত্যুবরণ করেছিল, তার ভাগ্যটা আসলে কিভাবে লেখা ছিল, আমরা সেটা একটু দেখবো। চলো। ইন 2000 সালে she was selected for her second space mission STS-107। তাহলে 2000 সালে তিনি তার দ্বিতীয় যে মহাকাশ মিশন STS-107 সেটার জন্য তিনি নির্বাচিত হয়েছেন। তাহলে 99 সালে তিনি প্রথমটা গেছেন, 99 97 সালে গেছেন প্রথমটা, আর দ্বিতীয়টা গিয়েছেন 2000 সালে তিনি নির্বাচিত হয়েছেন। This mission was repeatedly delayed। আবার দেখো প্যাসিভ সেন্টেন্স, আবার কি আসছে এখানে? প্যাসিভ, রিপিটেডলি, বারংবার। হ্যাঁ, এটা একটা অ্যাডভার্ব। ডিলেড মানে কি? বিলম্ব হওয়া, ঠিক আছে, এটা কিন্তু V3 তে আছে, পাস্ট পার্টিসিপল। আর রিপিটেডলি এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অর্থ হচ্ছে বারংবার। তাহলে বলেছে যে দিস মিশন, তাহলে 2 নম্বরে যে মিশনটা যাবে দ্বিতীয়বার, সেই মিশনটা ওয়াজ রিপিটেডলি ডিলেড, এটা বারবার বিলম্বিত হচ্ছিল, বারবার দেরি হচ্ছিল মহাকাশযানটা তার যাত্রাটা শুরু করার ক্ষেত্রে। কারণ কি? কারণ স্ক্যাজুয়ালিং কনফ্লিক্টস, কারণ হচ্ছে রুটিন কনফ্লিক্ট হতো, যে কখন যাবে, কখন গেলে ঠিক হবে, এই রুটিন কনফ্লিক্ট হতো, ত্রুটি। অ্যান্ড
টেকনিক্যাল প্রবলেমস, এবং এটা যখন যাত্রা শুরু করে তখন থেকেই বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম ফেস করতে হয়েছে। তো দেখো এখানে কিন্তু আমরা একটা খারাপ আভাস পাচ্ছি যে এখানে স্ক্যাজুয়াল কনফ্লিক্ট দেখা দিচ্ছিল, এখানে হচ্ছে টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল বিভিন্ন ধরনের, যে সবকিছু ত্রুটিহীনভাবে কিন্তু যাত্রা করতে পারছিল না। ওকে, অন 16 জানুয়ারি 2003 সালের 16 জানুয়ারি কল্পনা চাওলা ফাইনালি স্টার্টেড হার নিউ মিশন উইথ 6 আদার স্পেস ক্রু। আবারও সাথে আরো 6 জন মহাকাশচারীকে নিয়ে মোট 7 জন মিলে তিনি তার দ্বিতীয় মিশনে যাত্রা শুরু করলেন। অন দ্য ইল ফেটেড দুর্ভাগা, দেখো এটা নাম দিয়েছে কি, দুর্ভাগা স্পেস শাটল কলাম্বিয়া। সেই কলাম্বিয়া এর আগের বার যতটাই ভালো ছিল, এবার সে দুর্ভাগা, কারণ তার স্ক্যাজুয়াল কনফ্লিক্ট হচ্ছিল, টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল। ওকে, ইল ফেটেড মানে কি, দুর্ভাগা, অভাগা। দুর্ভাগা স্পেস শাটল কলাম্বিয়ায় তিনি 2003 সালের 16 জানুয়ারি আরো 6 জন সাথে মহাকাশচারীকে নিয়ে তিনি তার দ্বিতীয় যাত্রাটা শুরু করলেন অবশেষে। এবার আসলে আমরা কি ঘটেছে ওনার সাথে। she was on the mission specialist, she was one of the mission specialist, তিনি ছিলেন ওই মিশনের, ওই পুরো জার্নিটার অন্যতম একজন বিশেষজ্ঞ ব্যক্তি। স্পেশালিস্ট বলো কি অর্থ, হচ্ছে বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ। হ্যাঁ, একটু মাথায় রাখবা, তোমরা যখন ওয়ান অফ দ্য ইউজ করবে, এটির স্ট্রাকচারটা কি, ওয়ান অফ দ্য এর পরে সবসময় মাথায় রাখবা প্লুরাল নাউন হবে, ঠিক আছে, প্লুরাল নাউন। এটা কিভাবে বুঝলা, দেখো তো এখানে কি আছে, অ্যাস্ট্রোনটস, সরি স্পেশালিস্ট। তাহলে বলেছে শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট, তাহলে ওই পুরো টিমের মধ্যে তিনি ছিলেন অত্যতম একজন ভালো মিশন বিশেষজ্ঞ। অর্থাৎ মিশনে কিভাবে যেতে হবে, কি কি প্রবলেম সলভ করতে হবে, কিভাবে তারা সায়েন্টিফিক রিসার্চগুলো করবে, এগুলোর জন্য অত্যন্ত বিশেষজ্ঞ ছিলেন হচ্ছে কল্পনা চাওলা। চাওলাস রেসপন্সিবিলিটিস ইনক্লুডেড, তাহলে চাওলার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এই ইনক্লুডেড মানে কি, অন্তর্ভুক্ত থাকা, অন্তর্ভুক্ত থাকা। তাহলে চাওলার দায়িত্বগুলো, অর্থাৎ চাওলা মহাকাশযানে গিয়ে কি করবেন, তার পুরো টিম নিয়ে কি করবেন, এটার দায়িত্বগুলো চাওলার কাছে ছিল। তাহলে চাওলার দায়িত্ব কি কি ছিল দেখো, দ্য মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট আমরা জানি পরীক্ষণ বা নিরীক্ষণ, মাইক্রোগ্র্যাভিটি মানে হচ্ছে সূক্ষ্ম মাধ্যাকর্ষণ শক্তির পরীক্ষা। অর্থাৎ পৃথিবীতে যে মাধ্যাকর্ষণ শক্তি সেটা আমরা জানি, অনেক গবেষণা হয়েছে, কিন্তু যেখানে বায়ুমণ্ডল নাই, মহাকাশে, সেখানে মাধ্যাকর্ষণ কিরকম, সেখানে গ্র্যাভিটি কিরকম, সেটাকে বলা হয় মাইক্রোগ্র্যাভিটি। তাহলে সূক্ষ্ম মাধ্যাকর্ষণ পরীক্ষণ, সূক্ষ্ম মাধ্যাকর্ষণ পরীক্ষা, মাধ্যাকর্ষণ পরীক্ষা, ঠিক আছে। তার অনেকগুলো দায়িত্বের মধ্যে একটা ছিল হচ্ছে সূক্ষ্ম মাধ্যাকর্ষণ পরীক্ষা করতে হবে, সেখানে গিয়ে যে সেখানকার মাধ্যাকর্ষণ শক্তি কেমন, সেই জায়গার মধ্যে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যেই কতটুকু শক্তি কাজ করে, এই ব্যাপারগুলো তার এক্সপেরিমেন্টের পার্ট ছিল। ফর হুইচ, যে এক্সপেরিমেন্টের জন্য দ্য ক্রু কন্ডাক্টেড, কন্ডাক্ট মানে কি, পরিচালনা করা, পরিচালনা করা, পাস্ট টেন্স কিন্তু এটা ভার্বে, যে এক্সপেরিমেন্টটা করার জন্য দ্য ক্রু কন্ডাক্টেড নিয়ারলি 80 এক্সপেরিমেন্টস, তার পুরো প্যানেলের যেই পাইলটরা রয়েছে, ক্রুরা, তারা 80টা পরীক্ষা করেছে, মোট 80টা পরীক্ষা করছে। স্টাডিং, যেখানে গবেষণা করা হয়েছে, আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স, যেখানে পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে তারা এক্সপেরিমেন্ট করেছে। অ্যাডভান্সড টেকনোলজি, আধুনিক যেই প্রযুক্তি, আধুনিক প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে আলোচনা করছে, তারা গবেষণা করেছে। অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি, এবং সেটার জন্য তারা মহাকাশচারীর স্বাস্থ্য এবং সুরক্ষা, এসব বিষয় নিয়েও তারা অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছে। তার মানে মূল কাজ ছিল কি, মূল কাজ ছিল হচ্ছে মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট করা, এবং সেইটা করতে গিয়ে তারা মোট 80টা ভিন্ন ভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করা লাগছে। সেগুলোর মধ্যে কি ছিল, হচ্ছে আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স নিয়ে এক্সপেরিমেন্ট করা, অ্যাডভান্সড টেকনোলজি এক্সপেরিমেন্ট করা, অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি নিয়ে এক্সপেরিমেন্ট করা। তার মানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করার জন্যই তারা দ্বিতীয় মিশনে গিয়েছিল। এবার আসে তারপর অংশে, আফটার আ 16-day সায়েন্টিফিক মিশন ইন স্পেস, তাহলে 16 দিন ব্যাপী মহাকাশে তাদের একটা বৈজ্ঞানিক মিশন শেষ করার পরে অন 1 February
3 2003 সালের 1 ফেব্রুয়ারি তারিখে কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড। এখানে আসো আমরা এবার এখন দেখবো হচ্ছে আসলে কলম্বিয়ার সাথে কি দুর্ঘটনা ঘটেছিল আর চাওলা এবং তার পুরো টিমের সাথে কি ঘটেছিল আমরা ওই মর্মান্তিক দুর্ঘটনার ব্যাপারে একটু জানবো। কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড, দেখো ডিসইন্টিগ্রেট মানে হচ্ছে ডিভাস্টেট হয়ে যাওয়া, ডিভাস্টেট ওকে, অর্থ কি ধ্বংস হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া, এটা ভার্বে আছে, ঠিক আছে, V2 তে আছে। তাহলে কলম্বিয়া মহাকাশযানটা ভেঙে পড়লো ওভার টেক্সাস ডিউরিং ইটস রি-এন্ট্রি ইনটু দ্য আর্থস অ্যাটমসফিয়ার। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময়, রি-এন্ট্রি মানে কি, একবার তো তারা গেছে মহাকাশযান দিয়ে, তবে এবার ঢুকতে হবে না, এবার তো বায়ুমণ্ডলে ঢুকলো। তাহলে বায়ুমণ্ডলে, পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় বা পুনঃপ্রবেশের সময় টেক্সাসের আকাশে চুরমার হয়ে ভেঙে পড়লো মহাকাশযান কলম্বিয়া। All the crew in Colombia included চাওলা died। তাহলে ওই 6 জন সহ চাওলাও ওই মারা গেছেন only 16 minutes prior to। এই প্রিপোজিশনটা সবাই নোট রাখো, prior to পূর্বে, prior to কি পূর্বে, prior to মানে কি পূর্বে, prior to their scheduled landing। তাহলে তাদের নির্ধারিত অবতরণের মাত্র 16 মিনিট পরে, নির্ধারিত অবতরণ সময়ের মাত্র 16 মিনিট পূর্বে তারা ধ্বংস হয়ে তাদের পুরো একদম তাদের পুরো মহাকাশযানে পড়ে যায় টেক্সাসে এবং তারা সবাই মারা যায়। এখন গবেষণা করা হয়েছে যে এমনটা কেন ঘটলো, কি ঘটেছিল ওই কলম্বিয়ার সাথে যে এটা এত মহাকাশযানটা সাকসেসফুলি সব শেষ করে এসে যখন পৃথিবীতে ফিরে আসবে তখন সেটা ভেঙে পড়লো, কি ঘটছে দেখো। ইনভেস্টিগেশন, তদন্ত, রাইট, তদন্ত, ইনভেস্টিগেশন শোজ, তদন্তে দেখা যায় দ্যাট দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এই মারাত্মক, ফ্যাটাল মানে কি মারাত্মক, মারাত্মক এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মারাত্মক এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অর্থ কি তুমি একটা সিনোনিম কি পাবা, ডেঞ্জারাস, ব্রুটাল অথবা ডেঞ্জারাস। তাহলে এই মারাত্মক অ্যাক্সিডেন্টটা ঘটেছে ডিউ টু আ ড্যামেজ, একটা ক্ষতের কারণে, একটা ভাঙ্গার কারণে। এখন এই ড্যামেজটা কোথায় ঘটছে, ইন ওয়ান অফ কলম্বিয়াস উইংস। কলম্বিয়া যে মহাকাশযানটা আছে সেটা উইংস আছে নাকি, ডানা আছে, হ্যাঁ, খুব বেশি বড় না বিমানের মতো, বাট ডানা আছে। ওই একটা ডানার মধ্যে একটা ড্যামেজ ঘটেছিল। কখন ঘটছে ড্যামেজটা দেখো তো, কজড বাই আ পিস অফ ইনসুলেটিং, ইনসুলেটিং মানে হচ্ছে তাপ নিরোধক, তাপ নিরোধক, তাপ নিরোধক ফোম ফ্রম দ্য এক্সটার্নাল ফিউয়েল ট্যাঙ্ক। তাহলে বাহিরের মহাকাশযানটার বাহিরের অংশ, যে জায়গায় ফিউয়েল মানে জ্বালানির ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্ক থেকে পিলিং অফ, ছুটে গিয়েছিল ডিউরিং দ্য লঞ্চ। তাহলে খেয়াল করে কি বলছে, জ্বালানি ট্যাঙ্কের থেকে অত্যন্ত উত্তপ্ত মাত্রার গ্যাস তৈরি হয়, অনেক উত্তপ্ত মাত্রার তাপ উৎপন্ন হয়। পিল অফ মানে কি সেপারেট হওয়া, পিল অফ ভার্বটা মনে রাখো, এটা ভার্ব, এটা একটা গ্রুপ ভার্ব, অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া, ঠিক আছে, ওকে। তাহলে বলেছে ডিউরিং দ্য লঞ্চ, তাহলে লঞ্চের সময়, যাত্রা শুরু করার সময়। তাহলে বলেছে যে যাত্রা শুরু করার সময় বহির্ভাগের যেই ট্যাঙ্ক বা জ্বালানি ট্যাঙ্ক ছিল সেখান থেকে তাপ নিরোধক ফোমটা যে কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে যেই ফাঁকা জায়গা তৈরি হয়েছে, ক্ষত তৈরি হয়েছে, সেইটার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তাহলে দেখো অত্যন্ত উচ্চমাত্রায় তাপকে নিরোধ করার জন্য, তাপকে প্রশমিত করার জন্য কিন্তু ওই ধরনের ফোমগুলো ইউজ করা হয়। এখন যদি ওই উইংস থেকে যদি ফোমটাই সরে যায় তাহলে তাপমাত্রাটা অত্যন্ত গরম হয়ে যাবে এবং সেটা উইন্ডটাকে জ্বালায় দিবে। হ্যাঁ, এখন প্রথম যাওয়ার সময় সেটা জ্বলে উঠছিল একবার, এখন মহাকাশে তার কোনো তাপমাত্রা নাই, কোনো আবহাওয়া নাই, কিছুই নেই, সেটা জ্বলে থাকতে পারবে না, আগুন জ্বলে থাকতে পারবে না। সেটা যখন আবার পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসলো অত্যন্ত উচ্চ গতিতে, তখন সেটা আবার জ্বলে উঠলো, ওই উত্তাপটা তখন পুরা স্পেস যানটার মধ্যে ছড়াই গেল। ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রিএন্ট্রি, ইন্টেন্স মানে কি তীব্র, তীব্র এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। হিট অফ রিএন্ট্রি তাহলে পুনঃপ্রবেশের সময় তীব্র তাপের কারণে
হট গ্যাসেস পেনিট্রেটেড, পেনিট্রেট মানে হচ্ছে প্রবেশ করা, পেনিট্রেট মানে কি প্রবেশ করা। ওই যে আমরা বলেছিলাম যে এটা যখন লঞ্চ হয় তখনই কিন্তু ফোমটা বের হয়ে গেছে, এখন ফোমের জায়গাটা তাপ উৎপন্ন হলে সেটা নিরোধ করার, সেটা কমার কোনো সুযোগ নাই। তাহলে যদি অত্যন্ত তাপ হয় সেটা সরাসরি উইংস দিয়ে মহাকাশে ঢুকে যাবে, তাদের যে স্পেস শাটলটা ঢুকে যাবে এবং সেটা ধ্বংস করে দিবে। তাই দেখো তাহলে যখন উঠেছে তখন কিন্তু তাদের ইয়েটা পড়ে গেছে, ওই যে ইনসুলেটিং ফোমটা, তাপ নিরোধক ফোমটা কিন্তু পড়ে গেছে এবং সেখানে ড্যামেজ হয়ে গেছে অলরেডি। ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রিএন্ট্রি, এবার যখন পুনঃপ্রবেশ করে ফিরে আসতেছে পৃথিবীতে, তখন অত্যন্ত তাপের কারণে হট গ্যাসেস পেনিট্রেটেড দ্য ইন্টেরিয়র অফ দ্য উইং, তাহলে অত্যন্ত উত্তপ্ত গ্যাস এই যে উইং এর ভিতরের পার্টটায়, ভিতরের অংশে ইন্টেরিয়রে প্রবেশ করে গেছে। ডেস্ট্রয়িং, ডেস্ট্রয় মানে কি ধ্বংস করা, যা ধ্বংস করেছে দ্য সাপোর্ট স্ট্রাকচার, অর্থাৎ এটার সাপোর্ট স্ট্রাকচার নষ্ট করে ফেলছে, অ্যান্ড কজিং দ্য রেস্ট অফ দ্য শাটল ব্রেকডাউন, এবং পুরো শাটলটার একদম ব্রেকডাউন, চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। এই ছিল আমাদের প্যাসেজ অ্যানালাইসিস। আমরা এখন এমসিকিউ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে এখান থেকে আমাদের বোর্ডে যে যে প্রশ্নগুলো আসছে এমসিকিউ, আমরা সেগুলো এবার সলভ করবো। চলো প্রথম প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো, যে দ্য ওয়ার্ড গেইন মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, গেইন শব্দটা দ্বারা কি বুঝিয়েছে। তাহলে গেইন মানে কি বলতো, গেইন, গেইন অর্থ হচ্ছে অর্জন করা, রাইট, অর্জন করা, অর্জন করা। তাহলে আমি সিনোনিম বলছিলাম, গেইন মানে কি হয়, গেইন মানে হচ্ছে অ্যাচিভ হতে পারে, গেইন মানে হচ্ছে অবটেইন হতে পারে, রাইট। তাহলে হোল্ড মানে ধারণ করা, প্রিভেইল মানে কোনো কিছু থাকা, অ্যাকোয়ার মানে হচ্ছে কোনো কিছু পাওয়া, অ্যাকোয়ার মানে কি কোনো কিছু পাওয়া, আর গেইন মানে হচ্ছে কোনো জিনিসকে অর্জন করে নেওয়া, কোনো জিনিসকে নিজের মতো করে নেওয়া। তাহলে কি এটার সাথে সবচেয়ে সুন্দর কোনটা যায়, অ্যাচিভ। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হচ্ছে আমাদের অ্যাচিভ। তারপরে দেখো 2 নাম্বার, চাওলা স্টার্টেড হার ক্যারিয়ার অ্যাজ আ নাসা অ্যাস্ট্রোনট। তাহলে কত সালে তিনি নাসার অ্যাস্ট্রোনট হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি কিন্তু ইউএস সিটিজেনশিপ পাইছে কত সালে, 1991-তে। 91-তে হচ্ছে ইউএস সিটিজেনশিপ, তার 4 বছর পর 95 সালে তিনি হচ্ছে নাসার অ্যাস্ট্রোনট হিসেবে তিনি তার ক্যারিয়ারটা শুরু করেন। তাহলে কোনটা হবে 1995, এটা কিন্তু আমরা প্যাসেজে বলেছিলাম। তারপরের প্রশ্নটা দেখো, সুন্দর একটা কোয়েশ্চেন, দেখো খুবই সুন্দর। শি মেট অ্যান আনটাইমলি ডেথ ডিউ টু, মানে খুব কনফিউজিং কোয়েশ্চেনটা, হ্যাঁ প্রশ্নটা সুন্দর যদিও না, চাওলা মারা গেছে এখানে, বাট এখানে কনফিউজিং কোয়েশ্চেন। খেয়াল করে কি বলছে, চাওলা আনটাইমলি ডেথ অর্থাৎ অকাল মৃত্যুতে পতিত হয়েছেন কেন। হার ওন ফল্ট, তার নিজের ভুলের কারণে। দেখো ওই যে হিটে ঢুকে কিন্তু তিনি মারা গেছেন, হিটের কারণে এটা গরম হয়ে উত্তপ্ত হয়ে ফেটে গেছে, তার নিজের ভুল ছিল না এটা। ট্রেচারি অফ আদার ক্রুজ, অন্যান্য যেই পাইলটরা ছিল তাদের বিশ্বাসঘাতকতার কারণে, না অবশ্যই না। ট্রেচারি মানে কি, বিশ্বাসঘাতকতা, অবশ্যই না, তিনি বিশ্বাসঘাতকতা কেউ করেন নাই। দ্য ক্ল্যাশ বিটুইন কলাম্বিয়া অ্যান্ড STS 107, না STS 107 কোনো ধরনের স্পেস শাটল না, এটা হচ্ছে মিশনের নাম। সো এইখানে কথার মধ্যেই ভুল আছে। ইন্টেন্স হিট, হ্যাঁ তীব্র তাপের কারণে ভিতরে ইন্টেরিয়রতে অনেক আগুন ধরে গেছে, তখন সেটা ফেটে পড়ছে। কোনটা হবে, ইন্টেন্স হিটের কারণে সেটা সে আসলে মারা গিয়েছে। দ্য ওয়ার্ড এক্সটেনশন মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, এক্সটেনশন মানে কি বলতো, বাড়ানো, বৃদ্ধি করা, আরো বেশি হতে না। এক্সটেনশন মানে কি, এক্সটেনশন অর্থ হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি, বাড়া, উন্নতি হওয়া, তাই না। তাহলে কি হবে, নো হাউ, কিভাবে জানা, ডেভেলপমেন্ট, বৃদ্ধি বা উন্নতি, ডিক্লাইন, অধপতন বা কমে যাওয়া, শো মানে দেখানো। কোনটা যায়, এটার সাথে সবচেয়ে সুন্দর যায় হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অথবা ইমপ্রুভমেন্ট। ড্যামেজ মিনস ইন দ্য প্যাসেজ, ড্যামেজ মানে কি বলতো, ড্যামেজ মানে আমরা বুঝেছি কি এক ধরনের ক্ষয় হওয়া, ড্যামেজ মানে কি, ড্যামেজ হচ্ছে এক ধরনের ক্ষয় সংঘটিত হওয়া, তাই না, ওটা ক্ষয় হয়েছে। তাহলে ডিক্লাইন মানে কি, অধপতন, তাহলে ক্ষয়ের সাথে অধপতন যায়, যায় না। ডিকেই মানে কি, ডিকেই শব্দের অর্থ কিন্তু ক্ষয়। তারপর গেছে দেখো লস, লস মানে হচ্ছে হারানো, কোনো জিনিস হারিয়ে যাওয়া, কমে যাওয়া। আর ডাউনফল মানে অধপতন। তাহলে এটার সাথে সবচেয়ে সুন্দর যাচ্ছে কোনটা, ডিকেই মানে সরাসরি ক্ষয় বোঝায়, কোনো কিছু ক্ষয় হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, চূর্ণ হয়ে যাওয়া, তাহলে কোনটা যাবে আমাদের ডিকেই। তারপরে দেখি কল্পনা চাওলা ড্যাশ, ওকে
কল্পনা চাওলা কি হয়েছিলেন তার ব্যাপারে কিছু বলতে চাইছে। ওয়াজ দ্য ফার্স্ট ওমেন ইন দ্য স্পেস ফ্রম দিস সাবকন্টিনেন্ট, তিনি কি এই উপমহাদেশ থেকে মহাকাশে যাওয়া প্রথম নারী? প্রথম নারী কিনা দেখো বলছে, কিন্তু তিনি প্রথম তিনি হচ্ছে দ্বিতীয় মানুষ, কিন্তু ইন্ডিয়ান বর্ন প্রথম ওমেন। হ্যাঁ, এটা অনেকটা সঠিক। ইজ আ লিভিং লেজেন্ড, না তিনি এখন বেঁচে নাই, সো লিভিং লেজেন্ড হবে না। অ্যান্ড আমেরিকান বাই বার্থ, না তিনি জন্মগতভাবে ইন্ডিয়ান। ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন গ্র্যাজুয়েটিং ফ্রম আমেরিকা, তিনি কি আমেরিকায় গ্র্যাজুয়েট করা প্রথম ব্যক্তি ছিলেন? অবশ্যই না, প্যাসেজে এরকম কিছুই ছিল না। তা কোনটা হবে? তিনি হচ্ছেন এই উপমহাদেশ থেকে জায়গা প্রথম নারী অবশ্যই। তারপর আসো, দ্য ওয়ার্ডস ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স ইমপ্লাই, তাহলে এটা বলতে কি বোঝায়? ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, আমরা বলেছিলাম যে তিনি একটা মানুষের মেধা বুদ্ধিবৃত্তি এটার উপর বেশি গুরুত্ব দিছে। যে মানুষ যত বেশি মেধাবী, যে মানুষ যত বেশি তার মেধাকে কাজে লাগায়, সে তত বেশি প্রায়োরিটি পায়, সে তত বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে, সে তত বেশি সিগনিফিকেন্ট ভূমিকা রাখতে পারে। সো এখানে ইন্টেলিজেন্সটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ওয়ান মাস্ট হ্যাভ ইন্টেলিজেন্স, এ কথার মানে কি সবার মেধা থাকতে হবে? না। ওয়ান্স ভ্যালু ইজ জাস্টিফাইড বাই হিজ অর হার ইন্টেলিজেন্স, একজন ব্যক্তির যে মূল্যায়ন সেটা নির্ধারিত হয় তার মেধার দ্বারা। যে ব্যক্তি যত মেধাবী সে তত মূল্যায়িত হবে। ইন্টেলিজেন্স ইজ মোর দ্যান ওয়ান সেলফ, মেধাই একজন মানুষের চেয়েও বড় কিছু না। ইন্টেলিজেন্স ইজ জাস্ট, মেধাই নেই না। তাহলে কোনটা হবে? একজন মানুষের মূল্য, একজন মানুষ মূল্যায়িত হয় তার মেধার দ্বারা। ঠিক আছে, ওকে। তারপরে আসো, ইন হার ফার্স্ট স্পেস মিশন কল্পনা চাওলা ট্রাভেলড ফর, তাহলে প্রথমটাতে কতটুকু গেছে দেখো, এটা হচ্ছে ইন টোটাল, এটা ছিল কি তার টোটাল দুইটা মিলিয়ে টোটাল তিনি এতটুকু গেছেন। প্রথমটাতে গিয়েছে 6.5 মিলিয়ন মাইলস, আমি যদি ভুল না করি 6.5 মিলিয়ন মাইলস। হ্যাঁ, 6.5 মিলিয়ন মাইল ছিল, এটা আমরা দুইবার আলোচনা করেছিলাম যে টোটাল মিলে 10.67, বাট প্রথমটাতে গিয়েছে কত? 6.5 মিলিয়ন মাইলস। ওকে, এবার আসো, শি টুক দ্য রেসপন্সিবিলিটি টু, তিনি কোন কাজের দায়িত্ব নিয়েছিলেন, কোন কাজটা মহাকাশে করার দায়িত্ব নিয়েছিলেন? অ্যাসিস্ট দ্য ফেলো অ্যাস্ট্রোনটস, তার যে সহকারী মহাকাশচারীকে সাহায্য করতেন তিনি, না সাহায্য করার দায়িত্ব তার ছিল না। রিট্রাইভ দ্য স্যাটেলাইট, স্যাটেলাইটকে পুনরুদ্ধার করা অনেকটা, এটা চেয়ে বেটার অপশন না পেলে এটা উত্তর হবে। ডিপ্লয় দ্য স্পার্টান স্যাটেলাইট, স্পার্টান স্যাটেলাইটকে পুনরুদ্ধার করা, দেখো কিন্তু নির্দিষ্ট করে বলছে, তার মানে এটার চেয়ে আমাদের এটা বেটার অপশন, কারণ এখানে বলছে যে স্যাটেলাইট, তাহলে কোন স্যাটেলাইট কিছুই বলে নাই, বাট এখানে স্পার্টান স্যাটেলাইটকে পুনরুদ্ধার করা, ঠিক করা, মেরামত করা, এটা ভালোভাবে বলে দিছে। বিগিন হার ফার্স্ট স্পেস ট্রাভেল, না তার দায়িত্ব প্রথম স্পেস স্যাটেলাইটে যাওয়া, সেটা না। কোনটা হবে? বেটার অপশন হচ্ছে ডিপ্লয় দ্য স্পার্টান স্যাটেলাইট। তারপর আসি, উইচ কোয়ালিটিস ডিসক্রাইব হার ক্যারেক্টার বেস্ট, তাহলে চাওলার চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে কোন শব্দগুলো বেশি যায়? ডিটারমিনেশন অ্যান্ড রেসপন্সিবিলিটি, অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং দায়িত্বশীল একজন ব্যক্তি। ইনডিফারেন্স অ্যান্ড অ্যারোগেন্স, অত্যন্ত নিরুৎসাহী অর্থাৎ উদাসীন এবং হচ্ছে রাগান্বিত কোনো ব্যক্তি। হটিনেস অ্যান্ড ক্যালাসনেস, অর্থাৎ হচ্ছে এটার শব্দ এরকম যে অত্যন্ত রূঢ় মেধার, অত্যন্ত রূঢ় কথাবার্তার, খুব রুষ্ট কোনো ব্যক্তি। সিভিলিটি অ্যান্ড হিউম্যানিটি, অর্থাৎ মানবিকতা, না ভদ্রতা মানবিকতা না, তার সাথে যায় হচ্ছে ডিটারমিনেশন এবং রেসপন্সিবিলিটি। বোঝা গেল? তাহলে এই 10টা প্রশ্ন আমাদের কুমিল্লা বোর্ডে 24 সালে আসছে। আশা করছি এগুলো যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, এগুলোর আশেপাশে প্রশ্ন আসলো আমরা আশা করছি পারবো। চলো আমরা এই টপিক থেকে বা কল্পনা চাওলা থেকে যে প্রশ্নগুলো এসেছে সেটার ব্যাখ্যা কিরকম হতে পারে আমরা এক নজরে দেখে নিই। চলো, হাউ ডিড কল্পনা চাওলা মেক হারসেলফ আ স্ট্রং ফাউন্ডেশন ফর স্পেস ট্রাভেলিং? আচ্ছা, কল্পনা চাওলা স্পেস ট্রাভেলিং এর জন্য কিভাবে তার স্ট্রং ফাউন্ডেশন করেছে? আমরা যদি ধরি, দেখো ভ্যালেন্টিনা তেরেস্কোভার স্ট্রং ফাউন্ডেশনটা ছিল তিনি প্র্যাকটিক্যালি অনেক বেশি এক্সপিরিয়েন্স ছিলেন। তিনি প্রথম থেকে প্যারাশুটিংয়ে অভ্যস্ত ছিলেন, তিনি হচ্ছে ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শিখছেন, তাই না? কিন্তু কল্পনা চাওলা শুরু থেকে অনেক মেধাবী, তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শিখেছেন, তারপর হচ্ছে তোমার যে বিমান প্রকৌশল শিখেছেন, তারপর হচ্ছে পিএইচডি করেছেন। তিনি পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা তার অনেক বেশি স্ট্রং, এবং আমি মনে করি এটাই তাকে সাহায্য করেছে একজন মহাকাশচারী হওয়ার ক্ষেত্রে। কল্পনা চাওলা মেড হারসেলফ আ স্ট্রং ফাউন্ডেশন ফর স্পেস ট্রাভেলিং বাই স্টাডিং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিভাবে? তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, বিমান প্রকৌশল ইন ইন্ডিয়া, অ্যান্ড লেটার আর্নিং অ্যাডভান্সড ডিগ্রিজ ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। পরবর্তীতে আরও উন্নততর ডিগ্রি অর্জন করেছেন
মহাকাশ প্রকৌশলবিদ্যার উপরে। ইন দ্য ইউএসএ হার স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার অত্যন্ত শক্তিশালী পড়াশোনাটাই অ্যান্ড ডেডিকেশন এবং তার যেই দৃঢ় প্রতিজ্ঞা কোনো কাজের প্রতি, সেটাই হেল্প হার বিকাম অ্যান অ্যাস্ট্রোনট অ্যাট নাসা। সেটাই থেকে নাসার একজন মহাকাশচারী হয়ে মহাকাশ ট্রাভেল করতে সাহায্য করেছে। তাহলে টেলিস্কোপের দিকে তার হচ্ছে প্যারাশুটিংয়ের বা মহাকাশের প্রতি তার প্রথম থেকে যেই ইচ্ছা, বিমানে উড্ডয়নের, বিমানে চড়ার। আর এখানে কল্পনা চাওলা হচ্ছে পড়াশোনার ব্যাকগ্রাউন্ডে তার অনেক বেশি স্ট্রং ছিল, অর্থাৎ তার জানাশোনা, তার পড়াশোনা এগুলো খুব মেধার পরিচয় দিয়েছে। সো সেই জায়গা থেকে তিনি নাসায় যেতে পেরেছেন। তারপর দেখো, when was কল্পনা চাওলা সিলেক্টেড ফর হার সেকেন্ড মিশন? হ্যাঁ, সেকেন্ড কত সালে? সম্ভবত 2000 সালে, এবং সে 2003 সালে গিয়ে হচ্ছে স্পেস মিশনটা তখন লঞ্চ হয়েছে। তাহলে কল্পনা চাওলা ওয়াজ সিলেক্টেড ফর হার সেকেন্ড স্পেস মিশন। সেটার নাম ছিল কি? সেটার নাম ছিল হচ্ছে STS-107। এটা ছিল সেকেন্ড, রাইট? আর ফার্স্ট নাম কি ছিল? কি STS-87। প্রথমটা ছিল হচ্ছে STS-87, দ্বিতীয়টা ছিল হচ্ছে STS-107। কত সালে? 2000 সালে। সো যেহেতু স্পেসিফিক সাল এখানে আর কোনো কিছু দরকার নাই। তারপরে আসি, why did she have to delay for her second space? তার দ্বিতীয় মহাকাশ যানের জন্য তাকে দেরি করতে হয়েছে কেন? ওই যেই স্কেডিউলিং কনফ্লিক্ট এবং টেকনিক্যাল প্রবলেম, দুইটা কারণ ছিল। স্কেডিউলিং কনফ্লিক্ট এবং টেকনিক্যাল প্রবলেমের জন্য তাকে বারবার ডিলে করতে হয়েছে। 2000 সালে সিলেক্টেড হয়ে তিনি 2003 সালে সেটা শুরু করতে হয়েছে। কল্পনা চাওলা হ্যাড টু ডিলে হার সেকেন্ড স্পেস মিশন ডিউ টু টেকনিক্যাল প্রবলেমস। দেখো, ডিউ টু টেকনিক্যাল প্রবলেমস উইথ দ্য শাটল। তাহলে মহাকাশযানের সাথে অনেকগুলো টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেই জন্য তাকে লেট করতে হয়েছে, সেগুলো সারিয়ে পরে রওনা দিছে। As a result, the mission was postponed several times before its final launch. তাহলে ফাইনাল লঞ্চ কত হয়েছিল? 2003 সালে। ওকে, তাহলে ফাইনাল লঞ্চের আগে সেটাকে কয়েক ধাপে এটাকে স্থগিত করতে হয়েছিল। তারপর দেখি আমরা 4 নম্বর কোয়েশ্চেন, where did চাওলা die and how? তিনি কোথায় মারা গিয়েছেন এবং কিভাবে? তিনি মারা গিয়েছিলেন কোথায়? টেক্সাসে। এবং টেক্সাসে যখন তাদের মহাকাশযানটা ঢুকতেছিল তখন যে রিএন্ট্রির সময় অত্যন্ত উত্তপ্তর কারণে উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায় এবং সেটা ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়, ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দেখো, কল্পনা চাওলা ডাইড ইন টেক্সাস, USA when the space shuttle Columbia broke apart। সেটা যখন ছিন্ন ছিন্ন হয়ে ভেঙে পড়ে ডিউরিং রি এন্ট্রি ইনটু দ্য আর্থস অ্যাটমসফিয়ার। এটা যখন পৃথিবীর মহাকাশে ঢুকছে তখন এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কারণে তিনি টেক্সাসে মারা যান। The accident occurred on 1st February 2003, just minutes before landing. এটা মাত্র মিনিটস বলতে আমরা এখানে বলবো হচ্ছে 16 মিনিটস, মাত্র 16 মিনিট তার স্কেডিউলড ল্যান্ডিং এর মাত্র 16 মিনিট পূর্বে এটা ধ্বংস হয়ে যায় এবং ধ্বংস হতে তিনি এবং আরো 6 জন ক্রু মেম্বার জায়গায় মানে তারা মারা যান। তারপর আসো, ডু ইউ থিঙ্ক কল্পনা চাওলা ওয়াজ দ্য গাইড অফ ইয়াং জেনারেশন? খুব সুন্দর একটা টেকনিক্যাল কোয়েশ্চেন। তুমি কি মনে করো তিনি হচ্ছেন ইয়াং জেনারেশনের একজন পথ প্রদর্শক? ওয়াই অ্যান্ড ওয়াই নট? যদি মনে করো হ্যাঁ তিনি পথ প্রদর্শক ইয়াং জেনারেশনের জন্য, তাহলে কেন? আর সেটা না হলেও কেন? দেখো, yes, I think Kalpana Chawla was a guide for the young generation because her life and achievements inspired many to dream big and work hard to achieve their goals. কারণ তার হচ্ছে পড়াশোনা, তার যে অর্জনগুলো সেগুলো অনেক মানুষ উৎসাহিত করে বড় বড় স্বপ্ন দেখতে এবং বড় আরো কঠিন কঠিন কাজ করতে। She showed that তিনি দেখিয়েছেন যে determination and dedication, যে কঠোর পরিশ্রম এবং প্রতিজ্ঞা, দৃঢ় চেতনা can lead to great success even in challenging fields like space science. Space science বা মহাকাশ বিজ্ঞানের মতো কঠিন ক্ষেত্রেও যে সফলতা অর্জন করা যায়, বড় সফলতা, সেটাই দেখিয়েছে তার কঠোর পরিশ্রম, তার দৃঢ় চেতনা। সো আশা করছি এভাবে যদি তুমি লিখতে পারো তাহলে তুমি প্রত্যেকটা প্রশ্নে 3 পাওয়ার যোগ্যতা অর্জন করবা, যদি না গ্রামাটিক্যাল কোনো এরর করো অথবা তুমি যদি কোনো স্পেলিং এ মিস্টেক করো। সো লিখতে পারলে 5-এ 5 পাওয়া, 15-তে 15 পাওয়াই পসিবল। ওকে, আশা করছি আমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছি। আমরা এই অধ্যায় থেকে কি ধরনের ফ্লো চার্ট আসতে পারে আমি একটা ফ্লো চার্টটা সাথে সাথে সলভ করব। সো ফ্লো চার্ট আমরা লাইভে সলভ করি, জিনিসটা এরকম হয়, আমি আমার কোর্সের মধ্যে লাইভে সলভ করাই। বাট এখানে যেটা করবো আমরা কিন্তু বারবার কিন্তু আমরা টেনে টেনে দেখতে হবে ফ্লো চার্ট, কারণ ফ্লো চার্ট পুরোটা তুমি প্যাসেজ থেকে নিবা, ঠিক আছে? ওকে, আমরা কোয়েশ্চেনটা পড়ি চলো। রিড দ্য টেক্সট মেনশনড অ্যাবভ অ্যান্ড মেক আ ফ্লো চার্ট হাইলাইটিং চাওলাস লাইফ অ্যান্ড ক্যারিয়ার। তাহলে চাওলার লাইফ এবং ক্যারিয়ার নিয়ে
চাওলা কোথায় পড়াশোনা করছে, কোন সালে কি অর্জন করছে, এই পড়াশোনাগুলো এবং কেরিয়ার, তিনি লাইফে কত সালে কোন কাজে গেছে, তারপর কোথায় গেছে, এই লাইফ আর কেরিয়ারকে নিয়ে আমরা কি করব, আমরা একটা ফ্লোচার্ট সলভ করব। তাহলে ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা প্রশ্নের প্যাটার্ন বুঝলাম। এবার একটু মাথায় রাখবো, দেখো গ্র্যাজুয়েটেড ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, খেয়াল রাখবা ফ্লোচার্ট মানে কি জানো, তোমাকে একটা ক্রনোলজি মেনটেন করতে হবে, একটা সিরিয়াল, একটা অর্ডার মেনটেন করতে হবে। তার মানে এইখানে যে ঘটনাটা বলছে তার পরের ঘটনাগুলো ধীরে ধীরে আসবে বা ধাপে ধাপে আসবে, ক্রমান্বয়ে আসবে। তুমি কখনোই কোনো একটা তার ধরো ক্যারিয়ারের অ্যাচিভমেন্ট বা কিছু এটা এই ঘটনার আগে দিতে পারবে না। তাহলে এই ঘটনার পরে যা করছে সেগুলোই তার পরে দিবা, আবার 2 এর পরে দিবা 3, তার মানে সিরিয়ালটা মেনটেন করতে হবে তোমাকে। অনেকে তোমরা হয়তো এটা জানো না যে সিরিয়াল মেনটেন করতে হয়, কিন্তু তোমাকে অবশ্যই ফ্লো চার্টের ক্ষেত্রে ফ্লোটা মেনটেন করতে হবে, যে তুমি চার্টটা তৈরি করছো যেন ফ্লোটা যেন বজায় থাকে, শুরু তারপরে পরে এরপরটা এইভাবে আসবে, ঠিক আছে, এলোমেলো করা যাবে না। ওকে, তাহলে গ্র্যাজুয়েটেড ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমরা এই প্রশ্নটা পেলাম। তিনি পাঞ্জাবের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর গ্র্যাজুয়েশন করছেন। তাহলে তিনি আর কি করছে আমরা সেটা একটু পড়ি। হ্যাঁ, আসো 2 নম্বর কি হবে বলো, তিনি একই সাবজেক্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে তিনি কিন্তু কি করছে, তিনি কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন করছে, মাস্টার্স। তাহলে আমরা একটু দেখি তার মাস্টার্সটা কোন সাবজেক্টে ছিল, আমরা আরেকবার একটু চেক দিয়ে আসি। হ্যাঁ চলো, তোমরা ভাইয়ের সাথে একদম এই জিনিসটা সাথে সাথে করো, হ্যাঁ নোট করা শিখো যে তুমি কিভাবে আসলে প্রশ্নগুলো সলভ করতে হবে। খেয়াল রাখো এই জিনিসগুলো যেহেতু আমরা একদম এখন পড়াইছি মাত্র, এখনই যেহেতু সলভ করতেছি, যদি তুমি এইরকম ভাবে করতে শিখে যাও তাহলে নোট করে রাখবা যে আমি নোট করতেছি, আমি পারতেছি কিনা, ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্ট তুমি নোট করে রাখো। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, মাস্টার্স ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। তাহলে তিনি মাস্টার্স কিন্তু করছেন কোথা থেকে বলো তো, দেখো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। তাহলে অ্যারোনটিক্যালে হচ্ছে তিনি কি করেছেন দেখো, আমরা শুধু তার পড়াশোনার কেরিয়ার নিয়ে বলবো, আমরা তো তিনি কোথায় গেছে কি করছে এগুলো বলবো না। তাহলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আর মাস্টার্স করেছে কোথায়, পোস্ট গ্র্যাজুয়েটেড ফ্রম ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে পোস্ট গ্র্যাজুয়েটেড ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, তাহলে 2 নম্বরটা উত্তরে লিখে ফেলো। কি হবে, পোস্ট গ্র্যাজুয়েটেড in aerospace engineering. ওকে, ওকে, তাহলে 2টা গেল, আমরা কিন্তু অবশ্যই ফুল স্টপ দিব না যেহেতু এগুলো এক একটা ফ্রেজ। ওকে, তাহলে এইটার পরে আমাদের এই ফ্লোটা আসলো, ঠিক আছে। তাহলে এই ঘটনার পরে কি ঘটছে সেটা আনবো। তাহলে তার লাইফ অ্যান্ড ক্যারিয়ারের মধ্যে আর কি কি ঘটছে দেখি আমরা। হ্যাঁ, লাইফ অ্যান্ড ক্যারিয়ার যেহেতু তিনি কোথায় গিয়েছে, কত সালে ইউএস সিটিজেনশিপ পাইছে সেটা কিন্তু অংশগ্রহণ করতে তোমরা সেটা চাইলে উল্লেখ করতে পারবা, যেহেতু তার লাইফের এক একটা ইভেন্ট এগুলা। কিন্তু তার পরের দিকে যাবা, তার আগের কোনো ঘটনা আনা যাবে না, এই লেখার আগের কিছু আনা যাবে না। ওকে, ওকে, এই যে এবার আসো, ডিড হার পিএইচডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অথবা তুমি ভার্সিটির নাম দিতে পারো ফ্রম ইউনিভার্সিটি অফ কলোরাডো। তাহলে তুমি ডিড দিতে পারো বা অবটেইন দিতে পারো বা কমপ্লিটেড হার পিএইচডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, যেহেতু এই সাবজেক্ট অলরেডি আলোচনা করছি, সাবজেক্টটা না দিয়ে শুধু ভার্সিটির নাম দাও। কমপ্লিটেড হার পিএইচডি ফ্রম ইউনিভার্সিটি অফ কলোরাডো। চলো, কমপ্লিটেড হার পিএইচডি ফ্রম ইউনিভার্সিটি অফ কলোরাডো। Completed her PhD from University of Colorado. তাহলে কলোরাডো ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করছেন। তাহলে 3টা শেষ। হ্যাঁ, তাহলে আমরা পড়াশোনা নিয়ে বললাম, এবার আমরা একটু তার লাইফের অ্যাচিভমেন্টগুলো নিয়ে বা তার কেরিয়ার নিয়ে বলি একটু। হ্যাঁ, যে তিনি কত সালে ইউএস সিটিজেনশিপ পেয়েছেন বা নাসার অ্যাস্ট্রোনট কত সালে হয়েছেন, এগুলো আমরা একটু আলোচনা করি। চলো, আমরা তার পরের দিকে যাবো, অবশ্যই তার আগের কোনো ঘটনা আমরা উল্লেখ করবো না। ওকে, এবার আসো, এই যে চাওলা জয়েন নাসা। তাহলে আমরা চাওলা নামটা বাদ দিব, আমরা যেহেতু এটাকে কোনো ফাইনাইট ভার্ব দিব না। জয়েন নাসা ইন 1988, তাহলে কি হিসেবে, অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট, তাহলে জয়েন নাসা অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট ইন 1988, এই সালটা দেখো, শি বিগেন ওয়ার্কিং অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট। তাহলে যেহেতু ভাইস প্রেসিডেন্ট বলা আছে, সো এটা উল্লেখ করবো যে জয়েন্ট নাসা অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট ইন 1988, 1988 সালে। চলো আমরা এটা একটু উল্লেখ করে দিই।
joined NASA as a vice president, ভাইসের বড় হাতের ভাই যেটা একটা পদবী, একটা ভাইস প্রেসিডেন্ট ইন 1988 সালে। ওকে, তাহলে আরো দুইটা ঘটনা বলতে হবে। সো আমরা পড়াশোনার দিকে যাচ্ছি না, আমরা এবার তার অর্জনের দিকে যাব। তাহলে তিনি নাসায় তার কেরিয়ার শুরু করেছেন, বা নাসায় তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি নাসায় জয়েন করেছেন। ঠিক আছে, নাসায় তিনি জয়েন করেছেন, কিছু সেখানে রিসার্চ করবেন। ওকে, আমরা এবার দেখি তিনি আর কি কি অর্জন করেছেন, কি কি রিসার্চ করেছেন, এগুলো একটু দেখি আমরা। হ্যাঁ, ওকে, এবার আসো যে এরপর আমরা কোনটা দিতে পারি। ইউএস সিটিজেনশিপ পাইছে নাসা অ্যাস্ট্রোনট ইন 1995। ওকে, এই যে দেখো, started her career as a NASA astronaut in 1995। তাহলে কত সালে? 1995 সালে তিনি নাসা আর অ্যাস্ট্রোনট হিসেবে কেরিয়ার শুরু করেন। তাহলে started her career as a NASA astronaut। দেখো 88 সালে নাসায় জয়েন করেছে, হ্যাঁ, একটা প্রজেক্টে, কিন্তু তিনি অ্যাস্ট্রোনট হয়েছেন বা মহাকাশচারী হয়েছেন কত? 95 সালে। অ্যাজ আ নাসা অ্যাস্ট্রোনট ইন 1995 সালে লাস্ট। আমরা আরেকটা তার অর্জন দিব, সেটা কি? তিনি প্রথম মহাকাশযানে কত সালে গিয়েছেন, আমরা সেই তথ্যটা দিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, তাহলে এবার আসো কি দিতে পারি, যে এইটা বলতে পারি যে ট্রাভেলড 10.67 মিলিয়ন মাইলস, অথবা না, এটা আমরা দিব না। আমরা কোনটা দিতে পারি? এই যে প্রথমটা দিব। হ্যাঁ, প্রথমটা, যে তিনি ট্রাভেল 6.5 মিলিয়ন মাইলস ইন হার ফার্স্ট মিশন। ট্রাভেল 6.5 মিলিয়ন মাইলস ইন হার ফার্স্ট মিশন। তিনি তার প্রথম যে মিশনটায় সেটা 6.5 মিলিয়ন মাইল তিনি ভ্রমণ করেছেন। শেষ, আমাদের তার কাজ এবং কেরিয়ার নিয়ে আমাদের কথা বলা মোটামুটি শেষ। চলো তাহলে আমরা একটু লাস্ট করে দেই। ট্রাভেলড 6.5 million miles in space in her first mission। ওকে, ডান। তাহলে আমাদের আশা করছি এইভাবে যদি লিখো তোমরা, অবশ্যই তোমরা 5-এ 5 পাওয়ার মতো লিখাই এটা হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই যদি এভাবে নিচে নিচে লিখো, তাহলে কিন্তু তোমরা এই 4টার মধ্যে তোমরা এইভাবে ফ্লোটা দিয়ে দিবা। ঠিক আছে, তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দিয়ে তোমরা ফ্লোটা বজায় দিবা। ওকে, ডান। তাহলে আমরা এখান থেকে সামারিটা দেখব, যে আমরা যদি এই প্যাসেজটা যদি আসে, তাহলে আমরা এখান থেকে সামারিটা কতটুকু লিখবো বা কিভাবে লিখবো। চলো আমরা একটু সামারিটা বাংলা সহ পড়ি। Kalpana Chawla was born in India and had a deep interest in space from an early age। তিনি কল্পনা চাওলা ভারতে জন্মগ্রহণ করেছেন এবং তার শুরু থেকেই, তার একদম ছোট্ট বয়স থেকেই তার মহাকাশের প্রতি এক ধরনের আকর্ষণ তার মধ্যে ছিল, এক ধরনের ইন্টারেস্ট, দেখো গভীর আকর্ষণ তার মধ্যে ছিল। She studied aeronautical engineering in India and later moved to the USA to pursue her studies in aerospace engineering। তিনিও বিমান প্রকৌশলের উপর ভারতে থাকতে পড়াশোনা করছেন এবং পরবর্তীতে আমেরিকা গিয়েছেন তার পারসিউ মানে কন্টিনিউ করতে। পারসিউ মানে কি? কন্টিনিউ করা। ওকে, তার উচ্চতর পড়াশোনা কিসের উপর করেছেন? মহাকাশ প্রকৌশলের উপর পড়াশোনা করার জন্য তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে গেছেন। Her strong educational background and passion for space led her to join NASA as an astronaut। তার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং তার অত্যন্ত মহাকাশের জন্য তার যে প্যাশন, তার যে তীব্র বাসনা, সেটাই তাকে নাসার অ্যাস্ট্রোনট হিসেবে জয়েন করতে সাহায্য করেছিল। কল্পনা ফার্স্ট ফ্লু ইনটু স্পেস ইন 1997। তিনি প্রথম মহাকাশে ভ্রমণ করেন 1997 সালে থ্রু দ্য স্পেস শাটল কলাম্বিয়া। স্পেস শাটল বা মহাকাশযান কলাম্বিয়ার মাধ্যমে। শি ওয়াজ সিলেক্টেড ফর হার সেকেন্ড মিশন ইন 2000 which was delayed due to technical issues। তিনি 2000 সালে তার দ্বিতীয় মিশনের জন্য
তিনি নির্বাচিত হন, যেটা টেকনিক্যাল ইস্যুর জন্য, টেকনিক্যাল প্রবলেমের জন্য কি হয়েছে, সেটা ডিলে হয়েছে, সেটা প্রলম্বিত হয়েছে, দীর্ঘায়িত হয়েছে। ট্র্যাজিক্যালি, মর্মান্তিকভাবে, she died on 1st February 2003 when the Columbia shuttle broke apart during the re-entry, but she remained an inspiration for generations to come. অর্থাৎ তিনি মারা গিয়েছেন 1 ফেব্রুয়ারি, কিন্তু তিনি পরবর্তী যে প্রজন্ম আমাদের আসবে সেই প্রজন্মের জন্য একটা অত্যন্ত বড় অনুপ্রেরণার নাম হিসেবে রয়ে গেছেন। সো যদি তোমরা পুরো প্যাসেজটা আসে তাহলে এভাবে যদি লিখো, আশা করছি তোমরা পূর্ণাঙ্গ 10 মার্কই পেতে পারবা, ঠিক আছে, যদি বানান এবং তোমার গ্রামার মিস্টেক না করো, ঠিক আছে। ওকে, আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে। তোমরা অনেকেই আমার সাথে সাবস্ক্রাইব করো না, অনেকে ক্লাস দেখে চলে যাও, কিন্তু আমার সাথে যুক্ত থাকো না। তোমরা যুক্ত থাকলে তোমাদের অপকার হবে না, বরং উপকারী হবে আশা করি। তোমরা যারা 25 ব্যাচের আছো, তোমাদের একাডেমিকের তোমাদের যেই লাস্ট মুহূর্তে সাপোর্টটা, সেটা তোমরা এখান থেকে পাবা। পরীক্ষা চলাকালীন তোমাদের ইংলিশে অনেক ধরনের সাপোর্ট তোমরা এই চ্যানেলেই পাবা, এবং তোমাদের পরবর্তীতে যখন তোমরা অ্যাডমিশনে যাবা 25 ব্যাচ, তোমাদের অ্যাডমিশনের প্রশ্ন অ্যানালাইসিস, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকম প্রশ্নের ব্যাখ্যা, উত্তর, গ্রামারের ক্লাস, প্যাসেজের ক্লাস, তোমরা এই চ্যানেলটার মাধ্যমেই তোমরা একদম অ্যাডমিশন পর্যন্ত, তোমার ভার্সিটি পর্যন্ত সাপোর্ট ভাইয়া তোমাদেরকে দিব। সো তোমরা এই ইংলিশ উইনার ইউটিউব চ্যানেলটাতে যুক্ত থাকবা। আশা করছি তোমাদেরকে নিয়ে পরবর্তী কাজ করলে তোমরা খুব দ্রুতই রেসপন্স করতে পারবা। আর অনেকেই তোমরা হচ্ছে তোমরা ক্লাসের যে পিডিএফগুলো পাও না, ক্লাসের পিডিএফটা আমরা, আমাদের পেজ আছে মানিক স্যার নামে, এই পেজে দেখো সুন্দরভাবে একদম পিন পোস্টে গেলে দেখবা সাজানো আছে সবগুলো। তোমরা এখানে গেলে সবগুলো পিডিএফ পেয়ে যাবা। এর আগে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাস পিডিএফ সব এখানে দেওয়া আছে। আর কেউ যদি আজকের ক্লাসটার শব্দ সবকিছু নোট করো, তাহলে তোমরা ইংলিশ উইনার বাই মানিক স্যার এই গ্রুপের মধ্যে তোমরা তোমাদের ক্লাস নোটগুলো পোস্ট করতে পারো। কারণ তোমাদের এই ক্লাস নোটগুলো অনেক মানুষকে, অনেক স্টুডেন্টকে ইন্সপায়ার করবে পড়াশোনা করতে। তোমার নোটগুলো দেখে অন্যরাও নোট করার অনুপ্রাণিত হবে, যা আসলে আমাদের পড়াশোনার জন্য দরকার। বুঝছো? তাহলে আজকে আমরা এখানেই আমাদের ক্লাসটা শেষ করছি। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, তাহলে তোমরা যদি ইউটিউবে দেখে থাকো, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবা ক্লাসটা কেমন লেগেছে তোমাদের। আর অবশ্যই তোমার বন্ধুদেরকে জানাতে পারো যে আমাদের 25 ব্যাচের শেষ মুহূর্তে আমাদের প্রত্যেকটা প্যাসেজের ধরে ধরে অ্যানালাইসিস করে দেওয়া হচ্ছে, এবং এগুলোর পরবর্তীতে তোমাদের গ্রামারেরও ওয়ান শট ক্লাস আসবে সবগুলো টপিকের উপর। সো যদি একদম মিস করতে না চাও, তাহলে বন্ধুর সাথে শেয়ার করে রাখো, বন্ধুদেরকেও নিয়ে আসো। আমরা সবাই মিলে শিখলে তবেই আমাদের দেশটা একসাথে বড় হবে, একসাথে গ্রো করবে। সো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে উইথ ইংলিশ উইনার। আসসালামু আলাইকুম।